আশা করি ভালো আছেন। আমার প্রাণ ঢালা প্রীতি শুভেচ্ছা নেবেন সবাই। আজকে আমার আলাপের বিষয় হচ্ছে আমাদের জেনজি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। আবার বলছি, আজকে আমার আলাপের বিষয় হচ্ছে আমাদের জেনজি আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে। আমাদের জেনজির ভিতরে ইয়ং তরুণ ছাত্রছাত্রী বালক বালিকা এবং এই তরুণদের ভিতরে শিশু আছে যারা টোকায়, এবং যখন যে দল ক্ষমতায় আসে সে তার পক্ষের সন্ত্রাসী বা তার পক্ষের বিভিন্ন দুষ্কৃতিকারী তাদেরকে জামিনে ছাড়িয়ে দেয়। এটা আমরা বেশ কয়েকবার দেখেছি। আরেকটা তরুণ শ্রেণী আছে গ্রামে, শহরেও আছে। এরা বিভিন্ন বন্দরে, বিভিন্ন রাস্তায় ঘাটে হাটে বাজারে এক ধরনের ভ্রাম্যমান তরুণ আছে, অভিভাবক ছাড়া। এর সাথে আছে গ্রামীণ বেকার যুবক। আরেকটা যুবক আছে যারা বিভিন্ন ছোটোখাটো কাজ করে, ভ্যান চালায়, ইজি বাইক চালায়। এইসব নিয়েই আমাদের বাঙালি জাতির জেনজি, এবং আমাদের ভবিষ্যৎ বা এই জেনজি তাদেরই কি ভবিষ্যৎ আছে। আমরা দেখেছি বিভিন্ন সময় বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দল আছে, বিশেষ করে বড় বড় দলগুলা, যখন যে দল ক্ষমতায় আসে সে দলের ছাত্র সংগঠন পুরা দেশ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ কন্ট্রাক্টারি, টেন্ডার, এমনকি মজুতদারি সহ হাট বাজার বন্দর এবং ভ্রাম্যমান চাঁদাবাজি, ওই যে টার্মিনালে চাঁদাবাজি, ওই দলের লোকেরা তাদেরকে এগুলো ফ্রি করে দেয় এবং কোনো কন্ট্রোল করে না। কোনো কেস মামলা হলেও তাদের বিরুদ্ধে কোনো কেসে অ্যাকশন নেওয়া হয় না। এভাবে যখন যে দল আসে সে দলের যুবকরা, ছাত্ররা, বালক বালিকারা এই দেশের নিয়ন্ত্রণ নেয়। এমনকি তারা পরোক্ষভাবে সরকার পরিচালনা করে। থানায় কেস নিতে হবে কার, নিতে হবে না কার, সরকারি অফিস, বিভিন্ন টেন্ডারের এখানে ছাত্ররা নিয়ন্ত্রণ করে। এটা কোনো নির্দিষ্ট দলের কথা বললাম না, যতগুলো দল এদেশে ক্ষমতায় এসছে প্রতিটি দলের এই একই কার্যকলাপ আমরা দেখে আসছি। এবং দুঃখের বিষয়, যেটা মূর্ত সত্য সেটা তো আমাকে বলতেই হবে। আমি একদিন ঢাকায় শাহ আলী মাজারের ওখানে দাঁড়িয়ে আছি, বাসে আগুন দিচ্ছে। সদরঘাট থেকে যে বাসগুলো আসতেছে সেটা আগুন দিচ্ছে, যাত্রী সহ দিচ্ছে, যাত্রীকে নামিয়ে আগুন দিচ্ছে। এক বোতল পেট্রোল, একটা গ্যাস লাইট। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, হঠাৎ দু তিনজন লোক এসে আমাকে বলবে, ভাইয়া আপনি নেবেন? কী নেব? বলবেন কি, এই যে বোতল, এর ভিতরে পেট্রোল আছে আর এই গ্যাস লাইট, আপনি যে বাস প্রতি যদি আগুন লাগান 500 টাকা এক্ষুনি দিয়ে দেবো। এইভাবে বাসে আগুন লাগাচ্ছে নগদ টাকা দিয়ে। এরা আমি শাহ আলী মাজারে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এমন সংগঠনের তাদের ছাত্র সংগঠনকে ট্রেনিং দেওয়া হয়, ককটেল বানানো, হ্যান্ডবোম বানানো, বোম মারা, এবং হাঁটতে হাঁটতে চলতে চলতে তাদেরকে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে কীভাবে, এর প্রশিক্ষণ আছে। হাতের কবজি কেটে দেওয়া,
পায়ের রক কেটে দেওয়া, এসবের ট্রেনিং দেওয়া হয়। এক পলাতক আর্মির লোক, মিলিটারি লোক, মেজর পলাতক, সে এই ট্রেনিংগুলো দিয়ে থাকে এবং অসংখ্য ট্রেনিং সেন্টার আছে এই আমাদের এই জেএনজিদেরকে ট্রেনিং দেয়। মানুষ খুন করা, পিস্তল চালানো এবং শিরোচ্ছেদ করে ফেলানো, শত শত মানুষের ভিতরে একটা লোকের মাথা বিচ্ছিন্ন করে ফেলে। এটা অভিজিৎ নামে এক লোক বই মেলাতে ঘটেছিল। এই প্রশিক্ষণ দিচ্ছে এই জেএনজিদেরকে। এবং একসময় ছিল পুলিশ মারলে 10,000 টাকা, ছাত্রলীগ মারলে 5,000 টাকা, কোনো সরকারি স্থাপনায় আগুন লাগালে 20,000 টাকা, নগদ টাকা। এবং এরা গ্যাস এবং পেট্রোলের বোতল হাতে দিয়ে এগুলো করাচ্ছে। এগুলা অধিকাংশ ঢাকা শহরের বেয়ারসি ছিন্নমূল, তবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এর আগে ভাগে তাদেরকে একটা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ ছাড়াও এরা মাঝে মধ্যে এই সমস্ত ঘটনা ঘটায় এবং রাজনীতিটাকে ঘোলা করা। আমিও একদিন যুবক ছিলাম, আমিও কলেজ স্কুলে পড়াশোনা করেছি। আমাদের সময় স্কাউট ট্রেনিং ছিল এবং কলেজে গেলে ক্যাডেট। এবং আমি স্কাউটের যে ট্রেনিং ছিল জনহিতকর কার্যকলাপ, সেবামূলক। এবং আইলা ও সিডিওর 2টি বন্যায় রেড ক্রসের সদস্য হয়ে আমি বরিশালের দক্ষিণাঞ্চল, পটুয়াখালী, আমতলী এইসব এলাকায় রেশন বিতরণ করতে গিয়েছিলাম। তা আমাদের সময় ভলান্টিয়ার সার্ভিস ছিল এরকম। স্কাউট আন্দোলনটাই ছিল এবং স্কাউট আন্দোলনে আমি ট্রেনিং দিয়েছি। এবং স্কাউট আন্দোলনে পাকিস্তানের সময় জাম্বুরি হয়েছিল লাহোরে, আমি সেখানে গিয়েছিলাম। আর আজকে ট্রেনিং দেওয়া হয় কি, সে সময় এইগুলো হতো। গ্রামে পালা গান হতো, এই বিভিন্ন সার্কাস হতো, যাত্রা গান হতো, ঐতিহাসিক নাটক হতো, ওইগুলো আমরা দেখতাম। আজকে গ্রামে গ্রামে মাহফিল হয়, তাবলিগ জামাত হয় এবং মসজিদে জিকিরের ব্যবস্থা করা হয়। তা এইসব দিন কোথায় গেল? আমি বলি না যান্ত্রিক যুগ বা পুঁজিবাদী যুগে, সাম্রাজ্যবাদী যুগে দেশ পরিবর্তন হচ্ছে, আমরা এগোচ্ছি। কিন্তু আমরা এগোচ্ছি কোন দিকে? এশিয়ার মানুষ এগোচ্ছে কোন দিকে? বা দুনিয়ার যুবক এগোচ্ছে কোন দিকে? জেএনজি এগোচ্ছে কোন দিকে? এটা আমাদের বিবেচনা রাখতে হবে। এবং লেখাপড়া, আমাদের সময় একটা প্রার্থনা কবিতা ছিল এবং সদা সত্য কথা বলিতে হবে, এরকম কিছু শিক্ষা ছিল। এবং সুফিয়া কামালের কবিতা ছিল, অনেকগুলো ছিল, আজ ওগুলো বাদ। আজকে নবৌপনিবেশিক সাম্রাজ্যবাদী দালালদের মাধ্যমে তাদের রুচি মাফিক শিক্ষাটা দেওয়া হচ্ছে। এবং ঔপনিবেশিক যুগের বর্তমান যে পণ্ডিতরা যে সাহিত্য প্রকাশ করছে, সেখানে আদর্শবাদী কোনো শিক্ষা নাই। এটা আপনারা সবাই কম বেশি জানেন। কাজে আমাদের জেএনজির আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে, বা এই জেএনজির ভবিষ্যৎটাই বা কী, এটা আমাদের আজকে জানতে চেষ্টা করতে হবে। এখন এই যে জেএনজি যুবক যুবতীদের যে হাতের কবজি কেটে ফেলানো,
পায়ের রগ কেটে ফেলানো এবং ছাত্র যুবকরা মুরব্বীদের গলায় জুতা পরিয়ে দিচ্ছে এবং ছাত্র যুবকরা রাস্তা দাঁড়িয়ে ট্রাফিকের কাজ করছে, ছাত্র যুবকরা হাটঘাট নিয়ন্ত্রণ করতেছে এবং কোনো এক সরকারের সময় সমস্ত হাট এবং ঘাট, ওই নদীতে যে খাওয়া ঘাট, শুনছিলাম একটা ছাত্র সংগঠনের ভিতরে এটা দিয়ে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে। তা হাট কালেকশন করবে ছাত্ররা। ছাত্রদের কি কাজ? ছাত্র তো জ্ঞান অর্জন করতে বিদ্যালয়ে যাবে, স্কুলে যাবে, কলেজে যাবে। কলেজে না যেয়ে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। তারা সরকারি কর্মচারীদেরকে নিয়ন্ত্রণ করছে। বদলি নিয়োগ ছাত্রদের হুকুমই হয়। এটা সরকার থাকে বটে, কিন্তু এর রন্ধ্রে রন্ধ্রে, রগে রগে যে দল যখন ক্ষমতা থাকে তার ছাত্র দিয়ে দেশ চালায়। এটা মূর্ত, এটা সত্য কথা। দেশের যারা রাজনীতি করে তাদের মুখ্য উদ্দেশ্য থাকে কয়েক কোটি টাকা ব্যয় করে পার্লামেন্ট সদস্য হয়েছে, মন্ত্রী হয়েছে, এই টাকাটা তাদের উঠাতে হবে এবং পরবর্তী নির্বাচনে তারা যাতে জয়ী হতে পারে, তারা হাতিয়ার হিসেবে তাদের স্বার্থে এই যুবক, টকাই, সন্ত্রাসী, ছাত্র ছাত্রী, বালক বালিকা এদেরকে ব্যবহার করতেছে। পুরা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটায় আমি যা বললাম এটা। এখন এই জেএনজি চালায় কে? এই যে এশিয়ায় যে একটা নূতন কৌশল দেখছি, বাংলাদেশের জেএনজি ছাত্র যুবক, ভারতের জেএনজি ছাত্র যুবক, তারপরে শ্রীলঙ্কা, তারপরে আরেকটা দেশ এক্ষুনি ভুলে গেলাম, নেপাল। এদেশের জেএনজি এবং তার সাথে লাগিয়েছে কি জনতা। দেখা যাচ্ছে কি কতগুলো ছাত্রকে এক জায়গায় নিয়ে ভিডিও করে দেখাচ্ছে। গোটা দেশের ছাত্ররা যে এখানে এসছে এমনটা না, এটা সত্য কথা না। অল্প ছাত্র, ভারতের যে ছাত্রদের কথা বলা হচ্ছে, ছাত্র আন্দোলন, সমগ্র ভারতের ছাত্র না, গুটি কয়েক ছাত্র, 400-500 ছাত্র দেখলাম। গোটা আন্দোলনের আপনারা দেখেছেন সব জায়গায় বয়স্ক লোক। বাংলাদেশে বেলা আমরা তা দেখেছি, জুলাই আন্দোলনটা দেখেছি। প্রথম দিক দিয়ে কিছু ছাত্রছাত্রী ছিল, অল্প বয়স ছাত্রছাত্রী ছিল কোঠা আন্দোলনের ব্যাপারে। তাদের সেখানে একটা স্বার্থ ছিল, তাদের ইস্যু ছিল চাকরি বাকরি ইত্যাদি নিয়ে একটা ইস্যু ছিল। সে কারণে দলবল নির্বিশেষে আমরা এখানে কিছু ছাত্রছাত্রী দেখতে পেয়েছি। কিন্তু জুলাই আন্দোলনের পরিকল্পনাকারী যারা, মূল পরিকল্পনা আন্দোলনের ছাত্ররা, সব ভার্সিটির ছাত্ররা। ভার্সিটির ছাত্র এখানে শেষ নয়, তাদেরকে চালিয়েছে কারা, তাদের ফান্ডিং করছে কারা, এসব একটু পরে আসতেছি। কিন্তু এই যে জেনজি যে এখন তারা জনতার কথা বলছে, তাদের কাছে কোনো জনতা নাই এবং গোটা দেশের ছাত্রও নাই। এরা অল্প কিছু দেখায়, ভিডিও করে দেখায়। এদের মূল হোতা, এদের নাটের গুরু সাম্রাজ্যবাদের লক্ষ্য পৃথিবীটাকে পুনর্গঠন করা, বাজার পুনর্দখল করা, পৃথিবীর মানচিত্র পরিবর্তন করা। একাধিক সাম্রাজ্যবাদীদের বাণিজ্যকে ঠিক রাখতে গেলে তাদেরকে কখনো কখনো বড় যুদ্ধ করতে হবে, আবার কখনো কৌশল করে বিপ্লব ঘটাতে হবে। জেএনজি দিয়া, ছাত্র যুবক দিয়ে বিপ্লব ঘটাতে হবে। এই দুই কৌশলে সাম্রাজ্যবাদীরা এখন লিপ্ত আছে এবং এই ট্যাকটিকটা খাটিয়ে তারা সাপোর্ট পাচ্ছে বা
তাদের লক্ষ্য, তাদের স্বার্থ হাসিল করতে পারছে। এখন এখানে ফান্ডিং করে কে? আসেন, আমি বলছিলাম বাংলাদেশে, একটু পরে বলবো কথাটা। আমাদের যে জুলাইয়ের যে ফান্ডিং লাগছে, যে টাকা লাগছে, যে অর্থ লাগছে, এটা কি এই কোঠা আন্দোলনের ছাত্রদের কাছে এই টাকা ছিল? এবং পরে সমগ্র দেশের থেকে নির্দিষ্ট একটা শ্রেণী, নির্দিষ্ট একটা গোষ্ঠী, নির্দিষ্ট একটা দলের লোকদেরকে ঢাকা জড়ো করে, এবং তা 18 কোটি মানুষ না, 18 লক্ষও না, এখানে মেকানিজম করে মিলিটারি নিয়ে এটি এখানে হাসিনাকে তাড়াতে সক্ষম হয়েছে। আর হাসিনা তার মানে ভারতীয় সম্প্রসারণবাদ, আধিপত্যবাদকে তাড়ানো। এই যে খরচটা, যে ফান্ডিংটা কে করছে? আমেরিকা, এটা সবাই জানে। আমেরিকার স্বার্থ কী ছিল? যে বার্মা, পাকিস্তান, নেপাল, ভুটান, এগুলা সম্প্রসারণবাদের হাত থেকে বেরিয়ে আনতে হবে, এবং আরও পাশে কতগুলো ছোটো ছোটো রাষ্ট্র গঠন করতে হবে, এবং এখানে তাদের মার্কেট খুলতে হবে, এবং এখানে এটা তারা সফল হচ্ছে। এই বিপ্লবগুলোতে টাকা দিচ্ছে সাম্রাজ্যবাদ, পলিসি দিচ্ছে সাম্রাজ্যবাদ। প্রাণ দিচ্ছে কারা? এই জেএনজি প্রাণ দিচ্ছে। দেশের ক্ষমতা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন যায়, জেএনজি তাদের কটার চাকরি হয়। এদেশে শিল্প কারখানা হচ্ছে না, কোনো বিপ্লবের পরে শিল্প কারখানা হচ্ছে না, এবং শিল্প কারখানা ক্রমান্বয়ে বন্ধ হয়ে যাচ্ছে। আরও সামনে শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে, এবং এই দেশ, ভারত বাংলাদেশ, এখানে বিশাল বেকার বাহিনী সৃষ্টি করবে। এই বেকার বাহিনী কখনো কখনো তারা এখানে হায়ার করে নেবে যুদ্ধের জন্য, অর্থ মূলা দেখিয়ে এই তারা এদেশ থেকে মানুষ নেবে। যেমন দাস যুগে ছিল, দাস যুগে এই দেশ থেকে দাসদেরকে ধরে নেওয়া হতো। সাম্রাজ্যবাদে এর পরের যুদ্ধে তাদের সৈন্য যখন শর্ট হবে, সৈন্য যখন সমস্যা হবে, এই বেকারদেরকে নিয়ে যাবে মূলা দেখিয়ে। এখন এই জেএনজি বা বালক বালিকাদের আন্দোলনের যে ফান্ডিংটা, এটা সাম্রাজ্যবাদ এবং প্রভু দেশ থেকে আসছে। আমাদের দেশে কতিপয় ভার্সিটির কতিপয় ছেলেদেরকে আমরা এখন দেখি যাদের বয়স কেউ 40 হয় নাই, 32, 33, 35, সব জাতীয় নেতা, এবং তারা যেখানে যায় গাড়ি বহর নিয়ে যায়, এবং যেখানে তাদের মিটিংয়ের মঞ্চ হয়, ওটা 80 লক্ষ 90 লক্ষ টাকা খরচ করে একটা মঞ্চ করে। এবং তারা ওই যে গণতান্ত্রিক দেশে সভা সমিতি করতে গেলে সিকিউরিটি পায় এবং সরকারি অনুমতি নেয়, সেই হিসেবে তাদেরকে আবার পুলিশ পাহারাও দেয়, নিরাপত্তাও দেয়। কিন্তু পুলিশের সরকার তো গাড়ি দিচ্ছে না। এই গাড়ি বহরের যে টাকা বা এই মুভমেন্টের যে টাকা, আমাদের কথিত কিছু নূতন মুখ, এই টাকা তারা কোত্থেকে পেতেছে, কোত্থেকে আসতেছে, আমাদেরকে এগুলো ভাবতে হবে। এবং এর সমস্ত কিছু নাটের গুরু কিন্তু এদেশের লোকেরা নয়। এদেশের আঞ্চলিক সাম্রাজ্যবাদী যে দলগুলো, আঞ্চলিক সাম্রাজ্যবাদ, অর্থাৎ সাম্রাজ্যবাদের যে পোষ্য যে রাজনৈতিক দলগুলো আছে, এই দলগুলো এখানে বসে করে, এই দলগুলো আবার তাদের হেড অফিস থেকে এই টাকাগুলো পায়। এবং আঞ্চলিক সাম্রাজ্যবাদী দালালরা কি পায়? দালালরা মন্ত্রী পায়, এমপি পায়, উপজেলার চেয়ারম্যান হয়, গ্রামের চেয়ারম্যান হয়, এটা তারা হয়। বাদবাকি জেএনজি তারা কি পায়? তারা কিছু মরে যায় আর কিছু বেকার থাকে। জাতি কি পায়? কি পায় জাতি? জাতি দারিদ্র পায়, ভিক্ষা করার ঝুলি পায়, এবং জাতি
সেই আদিকালের সেই সমাজ ব্যবস্থায় আমরা পড়ে আছি। সাম্রাজ্যবাদ তার উপনিবেশগুলা ঠিক রাখতে হলে এই পদ্ধতিতেই তাদেরকে চলতে হবে, যেগুলো আমি আলাপ করে আসতেছি। অর্থাৎ শিক্ষা দীক্ষা বন্ধ করে দিতে হবে, ছাত্রদেরকে অনবরত মাঠে রাখতে হবে, হরতাল মিছিলের মাধ্যমে মাঠে রাখতে হবে। এখান থেকে তারা পরীক্ষা নিরীক্ষা করে, এখান থেকে আবার তারা দালাল নিয়োগ করে, ছাত্রদেবীদের থেকে তারা দালাল নিয়োগ করে, বা ছাত্রদের নিয়ে আবার দল গঠন করে। এই সব সাম্রাজ্যবাদী পলিসি, সাম্রাজ্যবাদী দস্যুরা তাদের বাণিজ্য ঠিক রাখার জন্য এই কৌশলগুলো নিচ্ছে। জেএনজি, টোকাই, জেলে আটক দুষ্কৃতিকারী, ছিনতাইকারী, জঙ্গি সব এখন মুক্ত হয়ে গেছে, সব বাহিরে আছে। এদেরকে পার্ট টাইম সাম্রাজ্যবাদীরা ব্যবহার করে চূড়ান্তভাবে উপনিবেশের ভিতরে থেকে পরীক্ষা নিরীক্ষা করে তাদের পাঁচাটা গোলাম মীর জাফর হিসেবে যাকে পায় তাদেরকে তাদের দেশে নিয়ে যে ট্রেনিং দেওয়া হয়। এবং বর্তমান সরকারের প্রায়ই আমেরিকার নাগরিক, বহু আগে তারা চলে গেছে, এবং তারা এখন কেউ স্বরাষ্ট্রমন্ত্রী, তারা এই মন্ত্রী ওই মন্ত্রী। এবং বাংলাদেশের যে হালে যেগুলো প্রকাশ্য ওপেন সিক্রেট, আমাদের দেশে হাসিনা বেগম ফিরে আসবে, সারা পৃথিবীতে কত আলোচনা হচ্ছে। এবং ফিরে আনতে হলে তাকে তো প্রভুদের সাথে আলাপ করতে হবে। সে তো বাঙালি জাতির শক্তির উপর ভর করে আসতে পারবে এমনটাও না, বিদেশি শক্তির মদতে আসতে হবে। এবং যিনি ক্ষমতায় আছেন অল্প বয়স, কোনোদিন রাজনীতি করেন নাই, ওই যে বাংলাদেশে যে পিতৃতান্ত্রিক যে ধারাটা আছে, তেনার মা প্রধানমন্ত্রী, তেনার বাবা রাষ্ট্রপতি, তেনার বাবা জেনারেল, ওনার ছেলে রাষ্ট্রপতি, যোগ্যতা এবং বেশ কতগুলো মামলায় সাজা হয়েছে। যখন কারো সাজা হয়, বিপরীত দল থেকে বলে এগুলো রাজনৈতিক কারসাজি। আর এদেশে বিচার বিভাগ, আইন বিভাগ, মিলিটারি বিভাগ, সব বিভাগই দলীয়করণ করা। কাজে এখানে সত্যটা বোঝা খুব কঠিন। কান পেতে শুধু শুনতে হবে, মুখ খুলতে পারতেছি না, কারণ না জেনে তো কিছু বলা যাবে না। তবে যেগুলো দেখছি, বিচার বিভাগ দলীয়করণ করা হয়, সেনাবাহিনী দলীয়করণ করা হয়, আমরা মুৎসুদ্দি সব দলীয়করণ করা হয়, স্কুল কলেজের ভিতরে এসে দলীয়করণ করা হয়। সে একটা উদাহরণ না দিয়ে পারছি না, মুক্তিযোদ্ধার ভাতা আর মুক্তিযোদ্ধার যাচাই বাছাই। আমি নিজে মুক্তিযোদ্ধা, আমি কখনো মুক্তিযোদ্ধা হওয়ার জন্য যাইনি, এই জন্য আমার পরিবার আমার বড় ক্ষুব্ধ। তা পরিবারের চাপে আমি শেষের দিকে একবার গিয়েছিলাম। আমার সব কিছু ঠিক। আমি ভারতে বীরভূম ডিস্ট্রিক্টে প্রথম বাংলাদেশের মুক্তিযোদ্ধার প্রথম ব্যাচে আমি ট্রেনিং করি, এবং ট্রেনিংয়ের পরে আবার ওখানে এনএসএসটা হিসেবে দায়িত্ব পালন করি। এটা কিছুটা অপ্রাসঙ্গিক তবু বলতে হচ্ছে। আমি পরবর্তীতে আবার ভারতেই ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করি, শেষের দিকে সরাসরি যুদ্ধে অংশ নেই। তা আমাকে বলে কি, উনি তো আওয়ামী লীগের লোক না। কাজে তারা সব বোর্ড সব শুনলো, আমি শিওর যে আমি এবার রেজিস্ট্রেশন হবে, আমার রেজিস্টার্ড মুক্তিযোদ্ধা হতে পারলাম না। তবে জানলাম কি যে এখানে দলীয়করণ বিষয়টা আছে। তুমি ছাত্রলীগও করো না, আওয়ামী লীগও করো না, এখানে নির্দেশ আছে
সব ছাত্রলীগ দেখে এবং আওয়ামী লীগ দেখে সেগুলোকে করতে হবে, সেভাবে হয়ে গেল। কাজী দলীয়করণ বাংলাদেশের রাজনীতিতে একটা বড় সমস্যা। এটা তো উচিত না। রাষ্ট্রে একদল আসবে, ভোট না পেলে চলে যাবে, আর যারা বিজয় হবে তাদের কাছে ক্ষমতা দেবে। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী তো কোনো দলের না, সে তখন জনগণের। তাকে হুঁশের সাথে কথা বলতে হবে। সে কোনো পার্টির প্রধানমন্ত্রী না, সে কোনো পার্টির রাষ্ট্রপতি না, সে হলো 18 কোটি লোকের রাষ্ট্রপতি, 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী। তাকে সেই হিসাবে কথাগুলো বলতে হবে। আমরা কখনো তা দেখিনি। আমরা যেটা দেখেছি, ওই যে অস্থি মজ্জায় একটা দলীয়করণ করার যে রক্তে মাংসের যে অভ্যাস, সেইগুলোই আমরা দেখি। একজন প্রধানমন্ত্রী ক্ষমতা বাহিরে গেলে যেভাবে বলে, ক্ষমতা যে বলে দেখিয়ে দেব, প্রতিশোধ নেব, প্রত্যেকটা। কিন্তু একজন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি, সে তো 18 কোটি লোকের রাষ্ট্রপতি। তাকে যে হিসেব রেখে কথা বলতে হবে, সেইগুলো তিনি করেন না। কাজেই আমাদের দেশে ফান্ডামেন্টাল যে কতগুলো প্রবলেম নিয়ে আমরা এগোচ্ছি, যেগুলো আমি বললাম সবগুলো মৌলিক সমস্যা। দলীয়করণ, রাজনীতিতে দলীয়করণ, বা যে দলের রাষ্ট্রপতি হয় সে দলের পক্ষে কথা, বিদ্বেষের কথা, হিংসার কথা, মারমুখী কথা, রাগান্বিত হয়ে কথা। শপথ যখন পড়ে, যে কোনো স্তরের শপথ আছে, শপথ পড়ার সময় তো এইগুলো থাকে না। এবং কোর্ট কাছারিতে দাঁড়িয়ে বলে, কোরআন শরীফের হাত রাখিয়ে বলে, আমি যাহা বলিব তাহা সত্য বলিব, অথচ উনি যাহা বলে সব মিথ্যা বলে। আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটও এইটা, আমাদের দলের ভিতরে এইটা, সব কিছু পক্ষপাতিত্ব করে। কাজেই এখান থেকে বেরিয়ে আসবে কোন দল? সে দল কি আছে দেশে? সম্ভব না। কাজেই এই যে পচা গুণে ধরা লক্ষ হাজার বছরের যে ধারাবাহিক আমাদের পদযাত্রা, যে পদযাত্রা আমরা সাম্রাজ্যবাদী স্তরে এসছি, পিছিয়ে ফেলে আসছি, বহু ব্যবস্থার, বহু আদর্শের ব্যবস্থা ফেলে আসছি। শান্তি কোনো জায়গা হয়নি, সব জায়গা দুঃখ, খুনাখুনি, মারামারি, দেহ ব্যবসা, মজুদদারি, সব জায়গায় কম আর বেশি, কিন্তু মুক্ত হয়নি। মুক্ত মানে কি? মুক্ত মানে উৎপাদক শ্রেণীর মুক্তি, শ্রমিক শ্রেণীর মুক্তি, কৃষক শ্রেণীর মুক্তি, এবং একটা দেশের শ্রমিক কৃষকের মুক্তির সাথে সবার মুক্তি সম্পর্কিত থাকে। কাজে দেশের শ্রমিক কৃষক অবহেলিত এবং তাদের কোনো গণতন্ত্রের কোনো সুযোগ সুবিধা থাকে না, তার রিয়াকশান ওই দেশের সর্বস্তরের রাজনৈতিক দল পর্যন্ত গড়াবে। ধারাবাহিকভাবে আমি একটা কথা বলে আসি যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র, এটা তো প্রমাণিত সত্য। পৃথিবীর প্রায় অর্ধেক দেশ নিয়ে সমাজতান্ত্রিক ব্যবস্থা ছিল, সেখানে এইসব শোষণ নিপীড়ন ছিল না, শ্রেণী দ্বন্দ্ব ছিল না, শ্রেণী বিভক্ত ছিল না। আমাদের দেশে এই মুহূর্তে আমরা যেখানে এসছি এবং সামনের দিকে যাচ্ছি, আমাদের কোনো ফিউচার নাই, আমাদের কোনো ভবিষ্যৎ নাই। ভবিষ্যৎ হতে পারে কমিউনিস্ট পার্টি বা মজদুর শ্রেণী, শ্রমিক শ্রেণী সংগঠিত হয়ে এসে রাষ্ট্র ক্ষমতা দখল করা। আর শ্রমিক কৃষক রাষ্ট্র ক্ষমতা দখল করবে না, বেদখলকে উচ্ছেদ করে দেবে। বেদখলদার, এরা বেদখলদার, এরা মালিক না। আমরা মুর্শিদে বুর্জুয়া, অশ্রমিক, উৎপাদক শ্রেণী রাষ্ট্রের মালিক না। রাষ্ট্রের মালিক উৎপাদক শ্রেণী, উৎপাদন যে করে। শ্রমিক কৃষকরা রাষ্ট্রের মালিক, সভ্যতার মালিক। আমাদের সবার বেতন
তাদের হাতে সৃষ্টি হয়, টাকা তাদের হাতে সৃষ্টি হয়, সকল খাদ্য কৃষকের হাতে সৃষ্টি হয়। অবৈধভাবে দখল করে আছে বুর্জুয়ারা। বুর্জুয়াদের হাত থেকে তাদেরকে বেদখল করতে হবে। শ্রমিক, কৃষক, মূল শ্রেণী, যারা প্রকৃত নাগরিক, যারা গার্জিয়ান, তাদেরকে ক্ষমতা হাতে আসতে হবে। এবং কমিউনিস্ট পার্টির বা বৈজ্ঞানিক সমাজতন্ত্র ইত্যাদি আমি মুখে বলে যাচ্ছি, এগুলো জানতে হলে এই আদর্শের সমাজ ব্যবস্থা সম্বন্ধে ধারণা নিতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আন্দাজে যদি আমাদেরকে গালি দেওয়া হয়, এরা অবিশ্বাসী, এরা এখন নায়ক, এদের সময় কোনো গণতান্ত্রিক দল থাকবে না, এরা ফ্যাসিবাদী, এরা এখন নায়ক, এইসব কথায় বাজারে চালু আছে। কমিউনিস্ট পার্টির অধীনে কোনো পার্টি থাকে না, এরা ঠিক আছে। শ্রেণী না থাকলে তার পার্টি থাকে না। বৈজ্ঞানিক সমাজ ব্যবস্থার শ্রেণী থাকে না, কাজে একাধিক শ্রেণী না থাকলে একাধিক পার্টিও থাকে না। যত শ্রেণী বিভক্ত সমাজ, যত বেশি শ্রেণী বিভক্ত সমাজ হবে, তত বেশি বেশি রাজনৈতিক সংগঠন হবে। আর শ্রেণীহীন সমাজে একটাই শ্রেণী থাকবে, শ্রমিক শ্রেণী, তারা মালিক হবে রাষ্ট্রের, তারা রাষ্ট্র চালাবে। একাধিক শ্রেণী থাকবে না, একাধিক পার্টিও থাকবে না। এটাও সাময়িক। কমিউনিস্ট পার্টির এই ডিক্টেটরশিপ, কমিউনিস্ট পার্টির এই একনায়ত্ব সাময়িক। শ্রেণীহীন সমাজ হয়ে না হওয়া পর্যন্ত ততকাল কমিউনিস্ট পার্টির সেনাবাহিনী বা পুলিশ থাকতে পারে, কিন্তু শক্তিশালী না, নামকাওয়াস্তে থাকতে হবে, অর্থাৎ বহির্বিশ্বের শত্রুকে ঠেকাবার জন্য। ভেতরে কোনো চুরি ডাকাতি শোষণ থাকবে না। কাজেই মূল দেশ পরিচালনার জন্য সেনাবাহিনী পুলিশ প্রয়োজন ফুরে যাবে। এখানে কোনো পুলিশ এবং মিলিটারির দরকার হবে না। আমাদের বহিঃশক্তির আক্রমণের জন্য আমাদের রিজার্ভ কিছু সেনাবাহিনী থাকতে পারে। এক পর্যায়ে পৃথিবীর সব দেশে কমিউনিস্ট পর্যায়ে হলে পৃথিবীর সব দেশের সীমানা আর সেনাবাহিনী বিলুপ্ত হয়ে যাবে, শুকিয়ে মরে যাবে। এটা নিষ্প্রয়োজন হবে। যার প্রয়োজন হয় না তার থাকে না। কাজেই আমাদের দেশ আমরা আর কতদিন ভোগবো? এর থেকে কষ্টদায়ক কোনো সমাজ বা রাষ্ট্র থাকতে পারে না। যে উৎপাদন করে সে না খেয়ে থাকে, যে সৃষ্টি করে তার সৃষ্টি সে ভোগ করতে পারে না। যার বাবা ভার্সিটি তৈরি করে, রাস্তা তৈরি করে, তার ছেলে সেখান দিয়ে হাঁটতে পারে না, সে ওই গাড়ির তলে পড়ে মরে। যে ফসল সৃষ্টি করে, মাছ মাংস সৃষ্টি করে, সে খেতে পারে না। যে সৃষ্টি করে তার থেকে কেড়ে নেয়, জোর করে নেয়, লুণ্ঠন করে নেয় দস্যুরা, পুঁজিবাদী দস্যুরা জোর করে নেয়। এই জোরটা দুরকম। সাংবিধানিকভাবে আইন করে শোষণ করে। আমাদের যে শোষণ ব্যবস্থা, আমাদের যে সমাজে বুর্জোয়াদের যে দস্যুবৃত্তি, এটা হলো আইন করে। এখন এই আইনে ভোট দিচ্ছে কারা? বুর্জোয়ারা ভোট দিচ্ছে। এখানে তো গরিব কৃষকরা ভোট দিতে যায় না তেমন, এবং কিছু ভুল বোঝাবুঝিয়ে তাকে সেই বিধায় কিছু লোক এই সমস্ত দল করে, একদিন করবে না। আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম, বাংলাদেশের জেনজি, আমিও একদিন জেনজি ছিলাম। আমার সময়ের শিক্ষা দীক্ষা এবং যে সমস্ত কাজ করছি, যেমন স্কাউট, রেড ক্রসের সদস্য, আজকের জেনজি কী করে? আজকের জেনজি বালকরা কী করে? স্কুল কলেজের ছেলে পর্যন্ত ডাকাতি করে, আমার অনেকটা জানা আছে। এবং তারা ডাকাতি করে অভাবের জন্য। যতকাল অভাব থাকবে ততকাল ঘুষ থাকবে, যতকাল অভাব থাকবে ততকাল দুঃখ থাকবে, যতকাল শ্রেণী বিভক্ত সমাজ থাকবে ততকাল শত শত পার্টি থাকবে, যতকাল সাম্রাজ্যবাদ পুঁজিবাদ থাকবে ততকাল বেশ্যাবৃত্তি থাকবে। কথা কমে আনবো, কথা বাড়াবো না। আমি জেনজি দিয়ে শুরু করছিলাম।
আমি শেষ করতে চাই, আমাদের জেএনজি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, আর আমাদের এই জেএনজি চালায় কারা? কোনো বালক বালিকা, কোনো ছাত্রছাত্রীর টাকা নেই, আন্দোলন করার টাকা নেই, এই টাকার সাম্রাজ্যবাদ। আর এই জেএনজিদেরকে মূল্য দেখিয়ে তারা মাঠে নামাচ্ছে, তাদের সাথে ব্যবহার করছে। কাজেই আমি জেএনজিকে দোষ দেবো না মোটেও, বালক বালিকাদের আমি একটুও দোষ দেবো না। তারা ব্যবহৃত হচ্ছে, বুর্জোয়াদের হাতে ব্যবহৃত হচ্ছে, পুঁজিবাদী সাম্রাজ্যবাদীদের হাতে ব্যবহৃত হচ্ছে, এবং এখান থেকে শিক্ষা নিয়ে তারা আবার জিনিসটা বুঝতে পারতেছে। গোটা জেএনজি তো সম্ভব না, কাজে অভাব আছে। সাম্রাজ্যবাদীরা জেএনজি পাচ্ছে, এটা চিরকাল পাবে না। জেএনজি ঘুরে দাঁড়াবে, এবং জেএনজির সমস্ত ব্যয়ভার পুঁজিবাদ সাম্রাজ্যবাদীরা, আর লোকাল অর্থাৎ আঞ্চলিক সাম্রাজ্যবাদীরা। তো আমি জেএনজির আলাপে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আবার কোনো এক পর্বে আলাপ হবে।